মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। টিম গোধূলির মায়াজাল কখনোই এগুলোকে সাপোর্ট কিংবা প্রমোট করে না। 3D অডিওর সঠিক মজা নিতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। যেমন এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি, আর এই আমি এখন আপনার ডান দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটি ঘুরিয়ে নেবেন। নমস্কার, দ্য মডার্ন লাভ স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রণজিৎ ভৌমিকের লেখা গল্প ভালোবাসার শেষ পরিণতি। আমাদের আজকের নিবেদনটি সম্পূর্ণ বাস্তব গল্প, তাই গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোধূলির মায়াজাল। এই গল্পের গল্প পাঠে শুভেন্দু মাঝি, গল্পের সূত্রধর আমি জিৎ দাস। তো চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক প্রণজিৎ ভৌমিকের লেখা গল্প ভালোবাসার শেষ পরিণতি। স্থান কৃষ্ণচূড়া বিদ্যাপীঠ। রৌদ্রোজ্জ্বল গোটা বিদ্যালয় ক্যাম্পাস, সবাই যে যার কাজে ব্যস্ত। আজ অন্যান্য স্কুল থেকে কিছু ছাত্র এবং ছাত্রী এই স্কুলে ভর্তি হবে, তাই আগমনী অনুষ্ঠানের জন্য গোটা স্কুলে সাজো সাজো রব। আমাদের গল্পের নায়ক প্রণজিৎ স্কুল ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে তার 5 বন্ধু সায়ন, মানিক, নেপাল, সঞ্জয় এবং পূর্ণেন্দু সেই আলোচনায় মগ্ন। যেহেতু তারা এই বছরই মাধ্যমিক দিয়েছে বিদ্যালয় থেকে, সেহেতু বিদ্যালয়ের পুরনো ছাত্র হওয়ার দরুন অধ্যাপিকা তাই তাদের ওপরেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দিয়েছেন। নেপাল বলল, এবার আমাদের উপর যেহেতু অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব, তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে অনুষ্ঠানটা দেখে সবারই ভালো লাগে। পূর্ণেন্দু বলল, সে তো অবশ্যই। আমরা এবার অনুষ্ঠানটাকে এমন করে সাজাবো যাতে দেখে সবার তাক লেগে যায়। এইবার সায়ন বলল, তাহলে কিছু গান, কিছু কবিতা আর নতুন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটাকে সাজানো যাক। সবাই যখন বিভিন্ন আলোচনায় মগ্ন, তখন প্রণজিতের চোখ সম্পূর্ণই অন্যদিকে। সে দেখে স্কুলের গেট দিয়ে একটি মেয়ে প্রবেশ করছে। মেয়েটিকে দেখতে কালো হলেও ওর মুখশ্রী বেশ ভালো। প্রণজিৎ অবাক হয়ে সেই মেয়েটির দিকে একভাবে তাকিয়ে থাকে। মানিক প্রণজিতের এই অবস্থা লক্ষ্য করে। তারপর প্রণজিৎকে ইয়ার্কির ছলে জিজ্ঞাসা করে, কি রে ভাই, এত মনোযোগ দিয়ে কি দেখছিস? মানিকের কথায় প্রণজিতের চমক ভাঙল। তারপর ও আমতা আমতা করে বলল, মানে না রে, আমি কিছুই দেখছিলাম না। প্রণজিতের কথায় সবাই হেসে উঠল। মানিক আগেই সবাইকে ইশারায় বিষয়টা বুঝিয়ে দিয়েছিল, তাই কারোর আর বুঝতে বাকি রইল না আসলে ব্যাপারটা কি। পূর্ণেন্দু মজার ছলে বলল, কিরে ভাই, তুই কি আমার মেয়েটার প্রেমে ট্রেমে পড়লি নাকি? সায়ন বলল, মেয়েটা কালো হলেও মেয়েটার মুখশ্রী কিন্তু খুব ভালো। বন্ধুদের কথায় প্রণজিতের গাল দুটো লজ্জায় একেবারে লাল হয়ে গেল। মাথা নামিয়ে ও বলল, দেখ, তোরা যা ভাবছিস তেমন কিছুই নয়। ইতিমধ্যে মেয়েটা অনেকটাই এগিয়ে এসেছে। আরও খানিকটা এগিয়ে তাদের কাছে এসে মেয়েটি পরিচয় দেওয়ার ভঙ্গিতে বলল, হাই, আমি নূরজাহান। আমি অন্য স্কুল থেকে এই স্কুলে তোমাদের সঙ্গে পড়তে এসেছি। আমি কি তোমাদের বন্ধু হতে পারি? মেয়েটির কথা শুনে নেপাল তৎক্ষণাৎ বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়,
আজ থেকে তুমি আমাদের বন্ধু। তুমি যে ক্লাসে ভর্তি হতে এসেছো আমরাও সে ক্লাসেই পড়ি। নেপালের কথা শুনে অবাক হলো নূরজাহান। বিস্মিত হয়ে সে বলল, কিন্তু তুমি কি করে জানলে যে আমি 11-এ পড়তে এসেছি? আরে তেমন কিছুই না, প্রতি বছরই এই স্কুলে 11-এর ছাত্রছাত্রীরা ভর্তি হয়, আর আমি এই স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রীকেই চিনি। এরপর একে একে সবাই নিজের পরিচয় দেয়। সবার শেষে প্রণজিৎ নিজের পরিচয় দেয়। হাই, আমি প্রণজিৎ। যখন প্রণজিৎ নিজের পরিচয় দিচ্ছিল তখন নূরজাহান তার দিকে একভাবে তাকিয়েছিল। প্রণজিতের পরিচয় দেওয়া শেষ হলে মানিক মেয়েটিকে জিজ্ঞাসা করে, এই যে ম্যাডাম, আমার বন্ধুর দিকে তাকিয়ে কি এমন দেখছেন? মানিকের কথায় একটু লজ্জা পায় নূরজাহান। সে কিছু না বলেই মাথা নামিয়ে সেখান থেকে চলে যায়। নূরজাহান চলে যাওয়ার পর পূর্ণেন্দু প্রণজিৎকে বলে, মনে হচ্ছে মেয়েটাও তোর প্রেমে পড়েছে। প্রণজিৎ এবার একটু ব্যঙ্গের সুরে বলে, দূর, তোরা যে কি বলিস। একদিন ক্লাসে ইতিহাসের শিক্ষক ক্লাস নিচ্ছেন, কিন্তু প্রণজিতের সেদিকে যেন মনই নেই। তার চোখ বারবার চলে যাচ্ছে নূরজাহানের দিকে। মনে মনেও ভাবে, মেয়েটা কালো হলেও মেয়েটাকে দেখতে খুব ভালো, এমনকি ওর ব্যবহারটাও খুব ভালো। আমি কি করে ওকে নিজের মনের কথা বলবো? ও কি আদৌ আমার মনের কথা বুঝবে? আচ্ছা, পূর্ণেন্দু যা বলেছিল তা কি সত্যি? ও কি সত্যি আমাকে ভালোবাসে? আমি কি করব? আমি যে কিছুই বুঝতে পারছি না। কিন্তু তার ভাবনায় ছেদ পড়ে পূর্ণেন্দুর খোঁচায়। কিরে, কি এত ভাবছিস? আমাকেও বল, আমিও একটু শুনি। পূর্ণেন্দুর কথায় একটু মৃদু হেসে প্রণজিৎ ওকে বলে, ভাই, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে একটা হেল্প করতে পারবি? প্রণজিৎ এবার একটু আমতা আমতা করে বলে, মানে তুই তো জানিস বল যে আমার নূরজাহানকে একটু একটু ভালো লাগে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না ওকে নিজের মনের কথা কি করে জানাবো। তুই কি এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারবি? পূর্ণেন্দু এবার একটু গর্বের সঙ্গে সমস্যার সমাধানের ভঙ্গিতে বলল, ও এই ব্যাপার, আর আমি ভাবছিলাম কি না কি। দেখ শোন, তুই ওকে একটা চিঠি লেখ, তার মধ্যে তোর মনের কথা গুছিয়ে বল। আমার মনে হয় ও রাজি হবে। তখন প্রায় রাত 2:30। নিজের হোস্টেলের ঘরের স্টাডি টেবিলের সামনে বসে প্রণজিৎ নূরজাহানকে তার মনের কথা জানিয়ে একটি চিঠি লিখছে এবং তার বেস্ট ফ্রেন্ড পূর্ণেন্দু তাকে সাহায্য করছে। চিঠি লেখা শেষ করে প্রণজিৎ পূর্ণেন্দুর উদ্দেশ্যে বলল, অনেক রাত হলো, চ এবার ঘুমিয়ে পড়া যাক। পূর্ণেন্দু প্রণজিতের কথায় সম্মতি জানালো। এরপর ওরা দুজনেই ঘুমিয়ে পড়ল। পরদিন প্রণজিৎ মানিকের হাতে সেই চিঠিটা দিয়ে বলে, ভাই, তুই একটু এই চিঠিটা নূরজাহানকে দিয়ে দিতে পারবি রে? আরে তুই কোনো চিন্তা করিস না, আমি ওকে অবশ্যই চিঠিটা দিয়ে দেব। এই বলে মানিক চিঠি হাতে সেখান থেকে চলে যায়। ফাঁকা ক্লাসরুম, সবেমাত্র অন্তিম পিরিয়ডের ঘন্টা পড়েছে। সবাই যে যার ব্যাগ গুছিয়ে আস্তে আস্তে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় মানিক পুনরায় ক্লাসে প্রবেশ করল। মানিকের কথা মতো নূরজাহান তখনও ক্লাস থেকে বেরোয়নি। কিছুক্ষণ অপেক্ষা করার পর মানিক নিজের পকেট থেকে একটা চিঠি বের করে নূরজাহানের হাতে দিল। মানিকের হাত থেকে চিঠিটা নেওয়ার পর নূরজাহান বিস্মিত হয়ে বলল, কিন্তু আমাকে কি চিঠি লিখবে? নূরজাহানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মানিক চুপচাপ ক্লাস থেকে চলে গেল। মানিকের কাছ থেকে প্রণজিতের চিঠিটা পাওয়ার পর নূরজাহানের আনন্দ যেন আর ধরছিল না।
প্রণজিৎ লিখেছে, প্রিয় নূরজাহান, আমি যেদিন তোমায় প্রথম দেখেছিলাম মনে হয়েছিল এক অপার্থিব আলোয় আমার চারপাশ ভরে গেছে। তোমার ওই দুই চোখের গভীরতা মহাসাগরের মতো, আর ওই মহাসাগরে আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই। তোমার ওই ঠোঁটের মিষ্টি হাসি যেন এক স্বর্গীয় সুর, যা প্রত্যেকটা মুহূর্তে আমায় ব্যাকুল করে তোলে। আমি জানি না আমার অনুভূতি তোমার কাছে কতটা পৌঁছাবে, কিন্তু আমার এই হৃদয় তোমাকে জানাতে ব্যাকুল হয়ে উঠেছে যে আমি তোমাকে খুব ভালোবাসি। আমার এই ভালোবাসা কোনো ক্ষণিকের মোহ নয়, এটা হলো এক অনন্তকালের প্রতিশ্রুতি। আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমার সঙ্গে কাটাতে চাই এবং সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকতে চাই। ইতি, তোমার প্রণজিৎ। চিঠিটা পড়তে পড়তে ওর মুখে একটা আনন্দের হাসি ছড়িয়ে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, ও আমাকে সত্যিই ভালোবাসে, আমি ওকে নিজের মনের কথা জানাবো। এরপর সেও একটা চিঠি লিখতে শুরু করলো। পরদিন সকালে নূরজাহান তার বেস্ট ফ্রেন্ড হাবিবার হাতে তার লেখা চিঠিটা দিয়ে বলে, আচ্ছা, তুই একটু এই চিঠিটা প্রণজিৎকে দিয়ে দিতে পারবি রে? তুই কোনো চিন্তা করিস না, আমি ওকে চিঠিটা অবশ্যই দিয়ে দেব। এই বলে হাবিবা চিঠিটা নিয়ে সেখান থেকে চলে যায়। স্থান কৃষ্ণচূড়া বিদ্যাপীঠের ঝিলপাড়। সময়টা বিকেলবেলা। দিঘির টলটলে সাদা জলে পড়েছে অস্তগামী সূর্যের অলস প্রতিফলন। মৃদু মন্দ বাতাস বইছে। নূরজাহানের একটা হাত প্রণজিতের হাতের ওপর আলতো করে রাখা এবং প্রণজিতের কাঁধের ওপর নূরজাহানের মাথা। পাখিরা সব যে যার বাসায় ফিরছে। শোনা যাচ্ছে তাদের কিচির মিচির শব্দ। এমন প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে নূরজাহান প্রণজিৎকে বলল, দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার সঙ্গে তুমি আমার পাশে, আমার আর কিচ্ছু চাই না। নূরজাহানের এই কথায় মুগ্ধ হয়ে প্রণজিৎ একভাবে তাকিয়ে রইল তার দিকে। নূরজাহান এবার একটু লজ্জা পেয়ে মাথা নামিয়ে বলল, দেখছো এইভাবে? প্রণজিৎ আবেগঘন কণ্ঠে বলল, তোমাকে। একদিন প্রণজিৎ আর পূর্ণেন্দু নিজেদের হোস্টেলে বসে পড়াশোনা করছে। পূর্ণেন্দু বলল, ভাই, তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু কিছুতেই বলা হচ্ছিল না। আজকে আমাকে তোকে এই কথাটা বলতেই হবে, না হলে যে অনেকটা দেরি হয়ে যাবে। কি কথা বল? পূর্ণেন্দু এবারেও দ্বিধা মিশ্রিত কণ্ঠে বলল, আগে বল, তুই কিছু মনে করবি না। প্রণজিৎ পূর্ণেন্দুকে একটু আশ্বস্ত করার ভঙ্গিতে বলে, না রে, আমি কিছু মনে করব না, তুই বল। আশ্বস্ত হয়ে এবার পূর্ণেন্দু বলতে শুরু করলো, দেখ, আমি জানি নূরজাহানকে তুই নিজের থেকেও বেশি ভালোবাসিস, কিন্তু ও তোর উপযুক্ত নয়। ওই মেয়েটার চোখে কি যেন একটা আছে। ওই মেয়েটার ভাবগতিক আমার ঠিক সুবিধার লাগে না। এখনো বেশি দেরি হয়নি, তুই ওর কাছ থেকে সরে আসতে পারিস। আমি চাই না তুই কখনো কষ্টে থাক, কারণ তুই যে আমার বেস্ট ফ্রেন্ড। পূর্ণেন্দুর এই কথায় একটু চিন্তিত হয়ে প্রণজিৎ বলল, কিন্তু আমি যে ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি ওকে চিনি, ও কখনোই আমার ক্ষতি করতে পারে না। কিন্তু যদি সত্যি এমন কিছু কখনো হয়, তাহলে তুই থাকবি তো আমার পাশে? পূর্ণেন্দু এবার প্রণজিৎকে জড়িয়ে ধরে বলে, যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর ক্ষতি কেউ করতে পারবে না। আমি এবং আমাদের বন্ধুরা সবাই তোর পাশে থাকবে। এরপর অন্য রুম থেকে সায়ন, মানিক, নেপাল আর সঞ্জয় এসে উপস্থিত হলো। নেপাল একটু রসিকতার সুরে বলল, কিরে ভাই, দুই বন্ধুর মধ্যে কি এত প্রেমের কথা হচ্ছে? আমরাও একটু শুনি। নেপালের এই কথায় প্রণজিৎ ও পূর্ণেন্দু সহ সবাই হো হো করে হেসে উঠল। এরপর ওরা হাসি, মজা ও বিভিন্ন ধরনের গল্পে মেতে উঠল। এমন করেই কেটে গেল আরও কয়েকটি দিন। এরপর ওরা দ্বাদশ শ্রেণীতে উঠল। একদিন ক্লাসের শুরুতে
পূর্ণেন্দুর প্রেমিকা তথা প্রণজিতের ভালো বান্ধবী মৌসুমী ওকে বলল, তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। ক্লাস শেষ হলে একটু আমার সঙ্গে দেখা করতে পারবি? প্রণজিৎ নীরবে সম্মতি জানালো। এরপর মৌসুমী নিজের জায়গায় গিয়ে বসলো। প্রণজিৎ মনে মনে ভাবতে লাগলো, স্ট্রেঞ্জ, মৌসুমী তো এত ব্যাকুলভাবে কখনোই কিছু বলে না। আমাকে জানতেই হবে কি হয়েছে। একে একে সমস্ত ক্লাস শেষ হলেই মৌসুমীর কথা মতো প্রণজিৎ পুনরায় ক্লাসে প্রবেশ করে। মৌসুমীর মুখ গম্ভীর। প্রণজিৎ পুনরায় ক্লাসে প্রবেশ করলে মৌসুমী ওকে উদ্দেশ্য করে বলে, দেখ প্রণজিৎ, তুই আমার ভালো বন্ধু, তাই আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। প্রণজিৎ অবাক হয়ে বলে, এমন কি ব্যাপার যা আমার ক্ষতি করতে পারে? মৌসুমী পুনরায় গম্ভীর হয়ে বলতে শুরু করে, দেখ, আমি জানি তুই নূরজাহানকে ভালোবাসিস, কিন্তু ওই মেয়েটা তোর জন্য উপযুক্ত নয়। প্লিজ একটু সাবধানে থাকিস। প্রণজিৎ এবার একটু হেসে মৌসুমীকে বলল, বান্ধবী, তুই মিছিমিছি চিন্তা করছিস, কিচ্ছু হবে না দেখিস। আর যদি কিছু হয় তুই তো আছিস আমার পাশে। এই বলে হেসে প্রণজিৎ সেখান থেকে চলে গেল। এই ঘটনার পর কেটে গেল 3টি মাস। চলে এলো পুজোর ছুটি। যেহেতু আমাদের গল্পের নায়ক প্রণজিৎদের বিদ্যালয়টি একটি হোস্টেল ভিত্তিক বিদ্যালয়, তাই পুজোর ছুটি পড়তেই যে যার বাড়িতে চলে গেল। বাড়িতে প্রণজিতের সময় মহানন্দে কাটতে লাগলো। সে তার বাবা মা ও পুরো পরিবারের নয়নমণি। কিন্তু বাড়িতে গিয়ে প্রণজিৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। যে নূরজাহান তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, সেই নূরজাহানই প্রণজিৎ ফোন করলে তার ফোনটা কেটে দিচ্ছে এবং ফোন ধরলে বিভিন্ন অজুহাত দেখিয়ে 2 মিনিটের বেশি কথা বলছে না। সেই দিন সন্ধ্যাবেলা পূর্ণেন্দু আর প্রণজিৎ হোয়াটসঅ্যাপে কথা বলছে। কেমন আছিস? এমনই কয়েকটি মেসেজের পর পূর্ণেন্দু বলে, ভাই, তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু কিছুতেই বলা হচ্ছিল না। আজকে আমাকে তোকে এই কথাটা বলতেই হবে, কিন্তু তার আগে তোকে একটা প্রশ্ন করি। দেখ, তুই সবটা শুনে নিজেকে সামলে রাখতে পারবি তো? কি এমন কথা যা শুনে আমি নিজেকে সামলে রাখতে পারবো না? আরে আমার কিচ্ছু হবে না, তুই আমায় বল তো কি হয়েছে। পূর্ণেন্দু বিনা বাক্য ব্যয়ে মেসেজটা পাঠিয়ে দিল। মেসেজটা শুনতে শুনতে প্রণজিতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার প্রেমিকা নূরজাহান হাসতে হাসতে অন্য একটি ছেলের সঙ্গে ফোনে কথা বলছে এবং তাকে বারবার আই লাভ ইউ বলছে। প্রণজিৎ যেন শোকে পাথর হয়ে গেল। ওর চোখ থেকে নীরবে অশ্রু ঝরতে লাগলো। সে মনে মনে বলতে লাগলো, কেন নূরজাহান, কেন কেন তুমি আমার সঙ্গে এমনটা করলে? তোমার প্রতি কি আমার ভালোবাসা 1 কম ছিল? তবে কেন তুমি আমার সঙ্গে এমনটা করলে? ভগবান, তুমি কি আমাকে এইটা দেখার জন্যই বাঁচিয়ে রেখেছিলে? প্রণজিৎ এমনিতেই খুব চাপা স্বভাবের। তার অন্তরে ঝড় চললেও সে বাইরে কিছু প্রকাশ করতে পারল না। অবশেষে শেষ হলো পুজোর ছুটি। সবাই পুনরায় বিদ্যালয়ে ফিরে এলো। একদিন গোটা ক্লাস নিশ্চুপ। নূরজাহান প্রণজিৎকে অপমান করছে। তোমার মতো ছেলের সঙ্গে আমি সম্পর্ক রাখতে পারবো না। তোমার মধ্যে সেই যোগ্যতাটাই নেই যে তুমি আমার মতন মেয়ের সঙ্গে রিলেশনে জড়াবে। প্রণজিৎ সব অপমান চুপচাপ সহ্য করছে। আর সহ্য করতে না পেরে নূরজাহানের বেস্ট ফ্রেন্ড হাবিবা ওকে বলে ওঠে, ছি নূরজাহান, তোকে আমার বন্ধু ভাবতেও লজ্জা করছে। তুই জানিস প্রণজিতের মতো ছেলেই হয় না, তাও তুই ওকে এভাবে অপমান করছিস। কিন্তু নূরজাহান সম্পূর্ণ নির্লিপ্ত থাকে।
এরপর চলে গেল আরও কয়েকটি দিন। ইতিমধ্যে আমাদের নায়কের স্কুল টেস্ট পরীক্ষা দেওয়া হয়ে গেছে, ওদের স্পেশাল ক্লাস চলছে। একদিন ক্লাস শেষে বইপত্র গোছানোর সময় তার দর্শন বইয়ের ভেতর থেকে একটি ভাঁজ করা কাগজ তার ডেস্কের ওপর পড়ে যায়। কাগজটা খুলে সে দেখে একটি চিঠি। চিঠিটা সে চটপট তার ব্যাগে ভরে ক্লাস থেকে বেরিয়ে যায়। সেই দিন রাত্রে প্রণজিতের হোস্টেলের রুম। চিঠিটা খুলে প্রণজিৎ পড়তে আরম্ভ করে। আমার প্রিয়, জীবনে প্রথমবার তোমাকে আমার মনের কথাগুলো লিখছি। তোমাকে কিভাবে সম্বোধন জানাবো সে ভাষা আমার জানা নেই। আমার জীবনে আমি অনেক কাউকে দেখেছি, কিন্তু তোমার মতো এত মায়াবী মানুষ আমি কোথাও দেখিনি। জানো, আমি এখন যেদিকেই তাকাই না কেন, শুধুমাত্র তোমার ওই মায়া ভরা মুখটাই আমার মনে পড়ে। তোমার কাছে হাস্যকর মনে হতেই পারে, কিন্তু এটাই সত্যি যে আমি চোখ বন্ধ রাখলেও তোমার ওই মায়াবী মুখটা সবসময় দেখতে পাই। এখন তুমি হয়তো ভাবছো যে আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, সত্যি আমি তোমাকে দেখার পর থেকে পাগল হয়ে গেছি। জানো, আমার এই হৃদয় তোমাকে অনেক কিছুই বলতে চায়, কিন্তু তোমার সামনে গেলে আমার সাজানো ভাষাগুলো যেন কেমন উলটপালট হয়ে যায়। আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এতটাই ভালোবেসে ফেলেছি যে মুখে বলে প্রকাশ করা যাবে না। ইতি তোমার প্রিয়াঙ্কা। সবেমাত্র সে চিঠি পড়া শেষ করেছে, তার মনে এক অদ্ভুত অনুভূতি। সে দেখে চিঠিটা লিখেছে তার অত্যন্ত পরিচিত একজন। সে তাকে দেখেছে মিউজিক রুমে গানের রিহার্সাল করার সময়। মেয়েটির নাম প্রিয়াঙ্কা, সে নবম শ্রেণীতে পড়ে। সে চিঠিটা পূর্ণেন্দুকে দেখায়। চিঠিটা নিয়ে পূর্ণেন্দু পড়তে শুরু করে। পূর্ণেন্দুর পড়া শেষ হতে প্রণজিৎ লক্ষ্য করে পূর্ণেন্দুর ঠোঁটে একটা অদ্ভুত তৃপ্তির হাসি। প্রণজিৎ পূর্ণেন্দুর উদ্দেশ্যে বলল, এত হাসার কিছু নেই, এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। পূর্ণেন্দু প্রণজিতের কথায় সম্মতি জানালো। পরদিন সকালে পূর্ণেন্দু পুরো ব্যাপারটা বাকি চারজনকে খুলে বলে। সব শুনে নেপাল আনন্দিত হয়ে বলে, এ তো সুখবর। তাহলে আমি প্রণজিৎ আর প্রিয়াঙ্কার দেখা করার ব্যবস্থা করছি। এই বলে নেপাল হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। প্রণজিৎ মানিকের দিকে তাকিয়ে একটু নিরুৎসুকভাবে বলল, আচ্ছা মানিক, তোরা তো সব কিছুই জানিস, তোর কি মনে হয় আমি কি এই মেয়েটার যোগ্য? মানিক এবার গর্বের সঙ্গে তাকে আশ্বাস দিয়ে বলল, আরে তুই কোনো চিন্তা করিস না, এই মেয়েটার সম্বন্ধে আমি জানি। এই বলে মানিক সেখান থেকে চলে যায়। পরদিন বিকেল, স্থান সেই বকুল গাছের তলা। মৃদুমন্দ বাতাস বইছে, পাখিরা সব যে যার বাসায় ফিরছে। শোনা যাচ্ছে তাদের কিচিরমিচির শব্দ। দিঘির টলটলে সাদা জলে পড়েছে অস্তগামী সূর্যের অলস প্রতিফলন। প্রণজিৎ আর প্রিয়াঙ্কা পুকুরের ধারে বকুল গাছের তলায় পাশাপাশি বসে আছে। প্রণজিৎই প্রথম কথা শুরু করলো, তুমি হয়তো জানো না, কিন্তু আমার মনে হলো এই বিষয়টা জানানো দরকার। আসলে আমার জীবনে এর আগে অনেক ঝড় বয়ে গেছে, আমি কোথা থেকে বলবো বুঝতে পারছি না। আমি জানি, আমায় মৌসুমী আর হাবিবা সব বলেছে, কিন্তু আমি জানতে চাই না তোমার অতীত কেমন। তুমি যেমন, তুমি আমার কাছে তেমনই ভালো। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সো মাচ।
আমি তবে থেকে তোমায় ভালোবাসি যবে থেকে আমি প্রথম তোমার গলায় গান শুনেছিলাম। যত পারো অবহেলা করো, কিন্তু আমায় কখনো ছেড়ে যেও না। বলতে বলতে প্রিয়াঙ্কার 2 চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। প্রণজিৎ তার হাত দিয়ে প্রিয়াঙ্কার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, তুমি আমাকে এতটা ভালোবাসো, আমি প্রমিস করছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। প্রিয়াঙ্কা প্রণজিৎকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ সো মাচ। অবশেষে চলে এলো বিদায় বেলার দিন। বিদায় বেলার অনুষ্ঠানে প্রণজিৎ খুব সুন্দর একটি গান ধরল। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। গান শেষ করতেই গোটা হল হাততালিতে ফেটে পড়ল। বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষা খুশি হয়ে তাকে একটি মূল্যবান গিটার উপহার দিলেন এবং তাকে খুব আশীর্বাদ করলেন। হলের এক কোণে বসে নূরজাহান, তার চোখে অনুশোচনার ছায়া। পরদিন বিকেল, ঝিলপাড়। প্রিয়াঙ্কা প্রণজিতের সঙ্গে দেখা করতে এসেছে, তার চোখে জল। প্রমিস করো আমায় কখনো ভুলে যাবে না। আমি তোমায় প্রমিস করছি প্রিয়া, আমার এই জীবন যতদিন থাকবে আমি ততদিন তোমাকে মনে রাখবো, কারণ আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। প্রণজিৎ আর প্রিয়াঙ্কা পাশাপাশি বসে আছে। সে একটি বাক্স এগিয়ে দিয়ে প্রণজিৎকে বলল, এই বাক্সটা বাড়ি গিয়ে খুলবে, ঠিক আছে? এরপর প্রণজিৎ ওকে বিদায় দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি পৌঁছে প্রিয়াঙ্কার কথা মতো বাক্সটি খুলে দেখতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো আরও 2টি বাক্স এবং একটি চিঠি। প্রথম বাক্স থেকে বেরিয়ে এলো একটি মাউতর গান এবং দ্বিতীয় বাক্স থেকে বেরিয়ে এলো একটি ঘড়ি। এরপর প্রণজিৎ চিঠিটা পড়তে শুরু করলো। আমার প্রিয়, আমি এই বাক্সের মধ্যে তোমার জন্য সামান্য কিছু উপহার রাখলাম। এটা তুমি আমার জীবনে যা দিয়েছ তার থেকে অনেক কম। তুমি আমার জীবনে আমাকে অনেক আনন্দ দিয়েছ। তোমার দেওয়া সে মধুর স্মৃতির সময়গুলোকে আমি আমার জীবনে ধরে রাখতে চাই। ইতি, তোমার ভালোবাসা। প্রণজিতের চিঠি পড়া শেষ, তার চোখে জল, কিন্তু মুখে আনন্দের একটা হাসি। এরপর প্রণজিৎ চিঠির সর্বশেষ লাইনে দেওয়া ফোন নাম্বারে কল করল। দ্য
মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনলেন রণজিৎ ভৌমিকের লেখা গল্প ভালোবাসার শেষ পরিণতি। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে: রণজিৎ ভৌমিক, প্রিয়াঙ্কা দুলে, নূরজাহান শ্রাবণী কোনাই, মৌসুমী সামন্ত, হাবিবা মিম খাতুন, পূর্ণেন্দু বিশ্বাস, মানিক SK রাজ, সায়ন শুভন মল্লিক, নেপাল গোপী যাদব। বিদায় সঙ্গীত কণ্ঠ রণজিৎ ভৌমিক। প্রচার অলঙ্করণ মোহন হালদার। পোস্টার ডিজাইনার মিনহাজ রক্স। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম গোধূলির মায়াজাল। গল্প পাঠে শুভেন্দু মাঝি। আবহ সঙ্গীত ও বিশেষ ধ্বনি পরিকল্পনা এবং গল্পের সূত্রধর আমি জিৎ দাস। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমনই আরো আধুনিক ও নিত্য নতুন রোমাঞ্চকর ভালোবাসার গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গোধূলির মায়াজাল, তোমার গল্পের শহর।